আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজকে আমি আইএলটিএস এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, এবং তার আগে ফার্স্টে আমি আইএলটিএস সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব, তার পাশাপাশি রিডিং নিয়ে একটু ইনসাইটে একটু ইনডেপথে যে আলোচনা করব। এবং আমি আশা করছি আপনাদের সবার পার্টিসিপেশন থাকবে আজকের ক্লাসে। অ্যান্ড আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা আরম্ভ করে দেবো। উই আর ওয়েটিং ফর সাম ভিউয়ার্স, অ্যান্ড সবাই আসার পরে খুবই দ্রুত শুরু করে ফেলবো। I expect your participation in this class. সবাই একটু সাড়া দিয়ে দেন কারা কারা লাইভটা এখান থেকে দেখছেন, বিকজ সো আই ক্যান ইন্টারাক্ট উইথ ইউ গাইজ। আচ্ছা, so today our topic of discussion is particularly reading. Reading কে actually বলা হয় the most frustrating segment of IELTS. কেন? The main reason lies because আপনি যখন রিডিংটা অ্যাটেম্প্ট করবেন আপনাকে একটু ব্যাকডেটেড ফিল হবে। Why? Because আপনার চোখের সামনে সবগুলো অ্যান্সার in the passage, বাট আপনি অ্যান্সারটা খুঁজে পাচ্ছেন না। Why does that happen? আমাদের যে রিডিং এর ক্যাপাবিলিটিজ এন্ড আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিজ সামটাইমস কোয়েশ্চেনটাকে এক্সিড করতে পারে না, যার কারণে আমরা অ্যান্সারসগুলো খুবই ইজিলি বের করতে পারতেছি না। এবং আজকের ক্লাসে কিছু ছোট ছোট টিপস শেয়ার করব কিভাবে আপনি খুবই ইজিলি একটা বড় প্যাসেজকে খুবই ছোট করে দেখতে পারবেন, এবং তার পাশাপাশি আপনি কিভাবে একটা অ্যান্সারের মিনিংটা খুঁজে বের করতে পারবেন থ্রু সাম টিপস এন্ড ট্রিক্স। তবে শুরু করা যাক। First things about me, I'm Mirza, and I have been working with TNMS for quite some time now, and I have an experience of teaching 700 plus students throughout. All right, let's first see IELTS এর মিনিংটা কি, দেন আমরা দেখবো IELTS এক্সাম অ্যাকচুয়ালি কারা দিবে। এরপরে আইএলটিএস এর যে সিলেবাসটা থাকে, সিলেবাসটা ব্রেকডাউন, আপনার কি কি পড়তে হবে, কি কি দিয়ে আপনার আগাতে হবে, সেগুলো জিনিস আমরা আজকে দেখব। তার পাশাপাশি আইএলটিএস এর রিডিং এর কোশ্চেন প্যাটার্নটা কি, কি ধরনের কোশ্চেন এসে থাকে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের আইএলটিএস এক্সামে কিভাবে আপনি ভালো মার্কস পেতে পারেন, এটা আমরা খুবই ইনডেপথে যে দেখব। দুইটা খুবই জরুরি স্কিল আমাদের আইএলটিএস রিডিং এর জন্য প্রয়োজন, যেটার মধ্যে একটি হচ্ছে স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ এইটার থ্রুতে আপনি আপনার অ্যান্সার্সগুলো ডিরেক্টলি খুঁজে পাবেন। এবং আমার পার্সোনাল কিছু টিপস অ্যাবাউট বুস্টিং ইউর স্কোর, এটা হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। Let's first see IELTS এর মিনিংটা কি। IELTS stands for International, E for English, L for language, T for testing, S for system, which means এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ইটস এ কমিউনিকেশন টেস্ট। আমরা ছোটবেলায় যখন ইংলিশ পড়তাম, উই রেড ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট, ইট ওয়াজ এন কমিউনিকেটিভ ইংলিশ। আমাদের ইংলিশের যে কথা বলার ধরন, এটা আমরা কিন্তু দেখি নাই। ইংলিশে কোন জিনিসটা কিভাবে মিন করতে পারে, এই জিনিস নিয়ে আমরা ওভাবে পড়াশোনা করি নাই ছোটবেলায়। কেন করা হয়নি? আমাদের কারিকুলামটা ওভাবে ডিজাইন না, আমাদেরকে সাবজেক্ট ওয়াইজ নলেজটা খুব বেশি দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, আমাদেরকে চৌধুরিয়ান হোসেন নামের একটা বই, এত মোটা বই, উই হ্যাড টু মেমোরাইজ এভরিথিং, প্রিপোজিশনস মুখস্থ করতে হতো, টেন্সের এক একটা জিনিস মুখস্থ করতে হতো, বাট আমরা কখনো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস দেখতে পারিনি। এই কারণে এই আইএলটিএসটা অনেকজনের জন্য একটু কঠিন বিষয় হয়ে দাঁড়ায়।
which is why it is a bit different than the subject English. English as a communication medium and English as a subject are two different fields. আমরা IELTS যখন প্র্যাকটিস করতেছি, we are practicing the communication medium of it. যার কারণে এটি একটি ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। Let's put it this way. For example, আপনি anyone who does not know proper communicative English, সে এমন একটা কান্ট্রিতে গিয়েছে যেটা ইংলিশ ডমিনেটেড, per se the UK। কেউ যদি ইউকেতে যেয়ে থাকে or ইংল্যান্ডে যদি কেউ যেয়ে থাকে অ্যান্ড সে প্রপারলি ইংলিশে কমিউনিকেট করতে পারে না, সে কিন্তু অ্যাকচুয়ালি ওখানে যে হি অর শি ক্যানট ওয়ার্ক হিজ ওয়ে থ্রু। কোনো একটা চাকরিতে যদি আপনি যান, এনি অড জবস ফর এক্সাম্পল, আপনার ওখানে চাকরি করতে হলে একটি ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর আ টিম প্লেয়ার, অ্যান্ড আপনি তখনই একটা টিম প্লেয়ার হতে পারবেন যখন আপনি আপনার টিম মেম্বার্সদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারবেন। ইফ ইউ ক্যান নট ডু দ্যাট, আপনার একটা ল্যাকিংস থেকে যাবে। ফর এক্সাম্পল, একজন বাংলাদেশি বিদেশে গিয়েছে, সে খুবই প্রপারলি নিজের মনের ভাবটা ইংলিশে প্রকাশ করতে পারতেছে, অ্যান্ড আরেকজন বাংলাদেশি যে খুবই বাজেভাবে একটা ফর এক্সাম্পল MOI দিয়ে জাস্ট বিদেশে চলে গেল কোনো রকম, যে আইএলসে একটি 7 স্কোর পেয়ে বাইরে যে জব খুঁজছে ও ইউনিভার্সিটিতে পড়ছে, সে কিন্তু পড়াশোনাটা আরো বেটার ভাবে রিসিভ করতে পারবে অ্যাজ আ মিডিয়াম অফ ইংলিশ, অ্যান্ড তার পাশাপাশি সে তার পিয়ার্সদের সাথে খুবই ভালোভাবে কমিউনিকেট করতে পারবে। হোয়াই ডাজ দিস রিয়েলি হ্যাপেন? English as a subject and English as a communication medium are two different things. আমি ফার্স্টেই বলেছিলাম, যার কারণে আইএলস কে বলা হয় ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। দুইটা জিনিস আলাদা। ইউ হ্যাভ টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত, আমাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদের কোয়েশ্চেনের রিপ্লাই দিতে খুবই 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 আগ্রহীত। সো এই স্লাইডটার শেষ পর্যন্ত আমরা দেখতে পারি, তার মানে আইএলস হলো একটি পরীক্ষা যেখানে ইংরেজি ভাষার দক্ষতা পরিমাপ করা হয়। দক্ষতা বলতে আমরা প্রফিসিয়েন্সি বুঝতেছি, আপনি কতটুকু প্রফিসিয়েন্ট ইন স্পিকিং। যদি বাংলা এরকম একটি বড় ভাষা হতো যে ভাষাটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড, সব দেশে বাংলা বলা হয়, তখন হয়তো বাংলার জন্য আলাদা একটা আইএলস এক্সামের মতো স্ট্যান্ডার্ডাইজড এক্সাম থাকতো। আই হোপ আপনাদের কাছে জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি যে কমিউনিকেশন টেস্টের অর্থ কি। আচ্ছা, এখন আমরা একটু ইনডেপথে দেখি অ্যাকচুয়ালি আইএলস এক্সামটা দেয় কারা, এটা কাদের জন্য। ফার্স্ট হচ্ছে যারা বাইরে পড়াশোনা করতে চায়, যার মেইন উদ্দেশ্য বাইরে যে এডুকেশন গ্রহণ করা। আপনি যদি কোনো ফরেন ইউনিভার্সিটিতে যেতে চান, যেটা একটু আপ দ্য লিস্ট, টপ 100 বা টপ 200 অর ইভেন টপ 300 ইউনিভার্সিটিজে, আপনি দেখতে পারবেন ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলসে মিনিমাম 6.5, নো ব্যান্ড বিলো 6। এটা সবচেয়ে লোয়েস্ট রিকোয়ারমেন্ট ফর আইএলস। ওয়েল, অলদো ইট ডিপেন্ডস অন ইয়োর সাবজেক্ট, আপনার সাবজেক্টটা কত টেকনিক্যাল। আপনার সাবজেক্টটা যদি ওরিয়েন্টেড থাকে অ্যাবাউট ওয়ার্কিং উইথ পিপল, ফর এক্সাম্পল আপনি যদি সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করতে যাচ্ছেন বাইরে, অনেক সময় দেখা যায় কিছু কিছু ইউনিভার্সিটি 7 থেকে 7.5 স্কোর ডিমান্ড করে থাকে। আপনার আইএলস এক্সামটা শুধু বাইরে যাওয়ার একটি অংশ, ইট ইজ নট ইউর এন্টায়ার পারপাস। এটা দিয়ে খালি আপনি বাইরে যাবেন বিষয়টা এরকম না, এটা একটা বাইরে যাওয়ার অংশ। আপনি আইএলস এক্সামটা যদি দেন, আপনি বাইরে যেতে পারবেন, ইউর এলিজিবল টু গো, আর কোনো কিছু না। ইটস জাস্ট process that you have to complete before you start your migration process. সবগুলো ডকুমেন্টস রেডি করার পাশাপাশি আইএলস এর ডকুমেন্টসটা রেডি করতে হয়, বিকজ প্রত্যেকটা দেশেই আইএলস অ্যাকসেপ্টেড। আপনি যদি কাজের জন্য যান, তখন আপনার জেনারেল ট্রেনিং অর জিটি বলা হয়, জিটি দিতে হয়। জিটি আপনি কখন দিবেন? আপনার মেইন পারপাস বাইরে যে কাজ করা, আপনার পড়াশোনা করার কোনো এরকম উদ্দেশ্য নেই, আপনি স্ট্রেট যাচ্ছেন টু ওয়ার্ক দেয়ার, তখন জিটি দিবেন। অ্যাকাডেমিক আর জিটির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ফর অ্যাকাডেমিক আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কোয়েশ্চেন্সটা একটু ডিফিকাল্ট হয় অ্যান্ড গ্রেড বাউন্ডারিটা একটু টাফ হয়, অর যেটাকে আমরা বলি মার্জিন অফ এরর। অ্যাকাডেমিকে মার্জিন অফ এররটা একটু টাফ হয়ে থাকে, এবং ইন জিটি দ্য মার্জিন অফ এরর ইজ কম। মার্জিন অফ এরর বলতে আমরা কি বুঝি? আপনি কতটুকু ভুলের মধ্যে থাকতে পারবেন, দ্যাট ইজ ইয়োর মার্জিন অফ এরর।
আপনি ধরেন 30, আপনি যদি 39 থেকে 40 পান তাহলে আপনি আইএলটিএস এ 9 স্কোর করবেন ইন রিডিং অ্যান্ড লিসেনিং। বাট আপনি যদি জেনারেল ট্রেনিং এক্সাম দিয়ে থাকেন, আপনার যদি আইএলটিএস এ 9 পেতে হয়, ইউ হ্যাভ টু গেট আ 40 আউট অফ 40। আই হোপ জিনিসটা বুঝতে পেরেছেন। তার উপর একাডেমিক টেস্টের মধ্যে আপনার রাইটিং টাস্ক 1 যেটা থাকে, টাস্ক 1-এ আপনাকে একটি বার চার্ট অর পাই চার্ট, হিস্টোগ্রাম, ফ্লো চার্ট, ডায়াগ্রাম or anything এই ক্যাটাগরির মধ্যে আপনাকে লিখতে হতে পারে। অ্যান্ড আপনি যদি জেনারেল টেস্ট দিয়ে থাকেন তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে যেটা ওরা আপনাকে সাবজেক্ট দিয়ে প্রোভাইড করে দিবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন জিটি অ্যান্ড একাডেমিক। অ্যান্ড যারা জাস্ট মাইগ্রেশন করতে চায় তারা জিটি দিয়ে করতে পারে। বাট আপনি যদি ইউকেভিআই এক্সামটা দিয়ে থাকেন আর এবং ফর এক্সাম্পল আপনি বিদেশে যাবেন বাট আপনার চাকরি করার কোনো ইচ্ছা নাই এবং আপনি পড়াশোনা করতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আপনার আত্মীয় স্বজনের সাথে থাকতে বা আপনি আপনার আত্মীয়র কাছে যাচ্ছেন, তখন আপনি ইউকেভিআই এর আন্ডারে একটা এক্সাম দিতে পারেন which is known as the লাইফ স্কিলস এক্সাম। লাইফ স্কিলস এক্সামটা কি? জাস্ট একটা স্পিকিং এবং একটা লিসেনিং টেস্ট নেওয়া হয়। আপনি বাংলাদেশে থাকতে A1 এক্সামটা দিবেন এবং আপনি ইংল্যান্ডে যাওয়ার পরে ও ইউকেতে যাওয়ার পরে B1 এক্সামটা দিবেন, যার পরে আপনি এলিজিবল হবেন টু লিভ দেয়ার। আপনাকে মানে বেসিক লাইফ স্কিলস এর জন্য আপনি এলিজিবল ধরে আপনাকে ওখানে থাকার পারমিশন দেওয়া হবে। এখন আমরা এই বিষয়গুলো বুঝে যাওয়ার পরে আমরা দেখি কেন অ্যাকচুয়ালি আইএলটিএস এক্সামটা দেওয়া হয়ে থাকে। ইংরেজি ভাষা শুনে বোঝা, কথা বলতে পারা, পড়তে পারা, লিখতে পারা, এই 4টি বিষয়ে আপনি কতটুকু দক্ষ তা এই পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়। আইএলটিএস রেজাল্টের মাধ্যমে বিদেশের যে কোনো প্রতিষ্ঠান আপনার ইংরেজির দক্ষতা কতটুকু সেটি বুঝতে পারে। যেহেতু আমি এখানে স্লাইডে প্রোভাইড করেছি, অ্যাকচুয়ালি এর বাইরে আর কিছুই না। আইএলটিএস দিয়ে আপনার একটা মাত্র জিনিসই টেস্ট করা হয় যে আপনি অ্যাকচুয়ালি ইংলিশে কতটুকু প্রফিশিয়েন্ট, এর বাইরে কিছু না, এর বেশিও কিছু না। এই জিনিসটা নিয়ে সবাই একটু ক্লিয়ার থাকবো। আইএলটিএস এক্সাম দিয়ে আপনি ডিরেক্টলি বাইরে চাকরি পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। আইএলটিএস এক্সাম দিয়ে আপনি বাইরে চাকরি পাওয়ার জন্য এলিজিবল হয়েছেন, আপনার ইংলিশে দক্ষতা আছে, এটা আমরা জানতে পারতেছি, এর বাইরে আর কিচ্ছু না। আশা করি আপনাদের কাছে জিনিসটা নিয়ে আমি ক্লিয়ার হতে পেরেছি। জুনায়েদ আহমেদ ভাইয়া লিখেছেন, এইচএসসি 26 ব্যাচ, নটরডেম কলেজ, ঢাকা। আমি ইংলিশে অনেক বাজে, আমি কি করব আইএলটিএস এ ভালো স্কোর করতে? এটা একটু ইনডেপথ কথা যেটা আজকে আমরা আরো বলবো। রিডিং এ কিভাবে ভালো করতে হয় এটা আমাদের টপিক অফ ডিসকাশন টুডে। আমি রিডিং এর পার্টটা নিয়ে ডিসকাস করব এবং আপনার উত্তরটা আমি খুবই দ্রুত দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমরা দেখি আইএলটিএস পরীক্ষার সিলেবাস অ্যাকচুয়ালি কি। সিলেবাস বলতে মডিউলস, আমরা অ্যাকচুয়ালি কি বিষয় আইএলটিএস পরীক্ষা দিয়ে থাকি। There is listening, there is reading, there is writing and there is speaking. লিসেনিং এ আপনি দেখতে পাচ্ছেন 30 ± 10 মিনিটস, আবার ± 2 মিনিটস। ± 10 মিনিটস বলতে আমরা কি বুঝি? আপনার মেইন এক্সামটি যে থাকবে, এক্সামটি আপনার 30 মিনিটস চলবে এবং আপনি যদি পেপার বেসড এক্সাম দিয়ে থাকেন আপনাকে 10 মিনিটস এক্সট্রা দেওয়া হবে টু ট্রান্সফার ইউর অ্যান্সার্স ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার টু ইউর অ্যান্সার শিট। কোয়েশ্চেন পেপার আলাদা থাকে, অ্যান্সার পেপারটা আলাদা থাকে। আপনি কোয়েশ্চেন পেপার থেকে অ্যান্সার পেপারে যে অ্যান্সারসগুলো ট্রান্সফার করবেন তার জন্য আপনাকে 10 মিনিট দেওয়া হবে এবং আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম দিয়ে থাকেন আপনাকে তার জন্য দেওয়া হবে 2 মিনিট। There is reading. Reading এর জন্য টোটাল 1 আওয়ার দেওয়া হচ্ছে। There are 3 passages to it. 1 ঘন্টায় আপনার 3টা প্যাসেজ অ্যান্সার করতে হবে ফর আ টোটাল অফ 40 কোয়েশ্চেন্স। 40 কোয়েশ্চেন্সের ডিফিকাল্টি এক একভাবে ডিভাইড করা থাকে, তা নিয়ে আমরা আলোচনা করব। রাইটিং এর জন্য সিমিলারলি আপনাকে 1 ঘন্টা দেওয়া হবে। 2টা টপিক থাকে রাইটিং এ, টাস্ক 1 এন্ড টাস্ক 2। টাস্ক 1 এর জন্য আমরা বলে থাকি যে আপনি যদি 20 মিনিট প্লাস মাইনাস অ্যালোকেট করে থাকেন আপনার জন্য তা খুবই ভালো হবে, কারণ টাস্ক 2 তে মোর দেন ডাবল দ্য মার্কস বেসিকলি। আমরা বলে থাকি যে টাস্ক 1 এ 33% মার্কস নিয়ে থাকে এবং টাস্ক 2 তে 67% মার্কস নিয়ে থাকে। 67 ফ্রম টাস্ক 2 যেটাতে আপনার 250 ওয়ার্ডস লিখতে হবে এবং 33% ফ্রম টাস্ক 1 যেটাতে আপনার 150 ওয়ার্ডস লিখতে হবে। টাস্ক 1 এ আপনাকে রিপোর্ট করতে হবে। থিঙ্ক ইয়োরসেলফ অ্যাজ আ জার্নালিস্ট।
জার্নালিস্ট কি করে, যখন ও কোনো একটা জায়গায় দাঁড়ায় থাকে, ও তার পিছের একটা অবস্থান, ফর এক্সাম্পল পিছে একটি বন্যা হচ্ছে, বন্যার অবস্থাটা কিরকম, এই জিনিসটা এক্সপ্লেন করার সময় সে ওই ওভারঅল সিচুয়েশনটাকে রিপোর্ট করছে। সে তো আর সব কিছু ধরে ধরে কথা বলছে না, সে আপনাকে একটা সামারি দিচ্ছে যে এখানে কি কি হয়েছে, কি কি ধ্বংস হয়েছে এবং কি কি নিয়ে কাজ করা হতে পারে এবং কতটুকু ড্যামেজ হয়েছে, সে একটা সামারি আপনাকে প্রোভাইড করবে। সিমিলারলি ইন টাস্ক 1 ইউ উইল ওয়ার্ক অ্যাজ এ জার্নালিস্ট। আপনার কাজ হচ্ছে রিপোর্ট করা, অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, আপনাকে মেইন ফিচার্স গুলো ধরে ধরে রিপোর্ট করতে হবে। দ্যাট ইজ ইউর জব ফর টাস্ক 1। ইন রাইটিং টাস্ক 2 আপনাকে যে জিনিসটা দেওয়া হবে, কোনো একটা বিষয় আলোচনা করতে হবে। অনেক ধরনের কোয়েশ্চেন এসে থাকে, যেমন অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, কজ, এফেক্ট, পরে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, ডাবল কোয়েশ্চেনস, এরকম টাইপের এক্সেট্রা কোয়েশ্চেনস এসে থাকে এবং আপনার কাজ হচ্ছে ওই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করা। ফর এক্সাম্পল আমাকে যদি একটা কোয়েশ্চেন করা হয় যে some people argue that the invention of wheel is the greatest invention of mankind while others believe it not to be the same, do you agree or disagree? এখানে আপনার মনে হয় হুইল কি সবচেয়ে বড় ইনভেনশন নাকি ইন্টারনেট, এইরকম একটা বার্তা নিয়ে যখন আপনার কথা বলতে হবে, ইউ হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট ইট। এবং এই ডিসকাশনের জন্য আপনি 250 ওয়ার্ডস পাবেন। একটা স্ট্রাকচারে আপনার কথাগুলো লেখা লাগবে, বিকজ কোনো জিনিসই স্ট্রাকচারের বাইরে লিখলে সুন্দর দেখাবে না অ্যান্ড আপনার মেসেজটা ক্লিয়ারলি পোর্ট্রেট হবে না। দেন দেয়ার স্পিকিং। আমরা জেনে থাকি লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং এই তিনটা জিনিস একই দিনে হয়ে থাকে এবং আপনার যে স্পিকিং এক্সামটা একদম সেপারেট একটা দিনে হয়ে থাকবে। লিসেনিং, রিডিং, রাইটিং সেম ডেতে হয়ে থাকে এবং আপনার যে স্পিকিং এক্সাম এটা আপনার আলাদা একটা দিন হবে। স্পিকিং এক্সামটা 15 মিনিটসের মতো হয়ে থাকে, 11 to 14 মিনিটস ধরা হয়, অ্যাভারেজ 15 মিনিটস। আপনার এখানে যে জিনিসটা ফেস করা হবে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। হোয়াটস পার্ট 1? পার্ট 1 ইজ বেসিক কোয়েশ্চেনস অ্যাবাউট ইউ। ফর এক্সাম্পল আপনাকে এক্সামিনার প্রশ্ন করতে পারে, ডু ইউ লাইক পেইন্টিং or do you like sports? What's your take on the internet or anything in general? Do you believe that we should be close to our neighbors? আপনার ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার জীবন নিয়ে আপনি তখন কথা বলবেন। It's about you. It's just basic simple questions about you and yourself and your life. টাস্ক 2টা কি জিনিস? টাস্ক 2 হচ্ছে আপনাকে একটা কিউ কার্ড দেবে। ইট ক্যান বি এনিথিং। কিউ কার্ডের মধ্যে আমি একটা এক্সাম্পল যদি আপনাকে প্রোভাইড করি, ধরেন আপনাকে বলছে যে ডু ইউ বিলিভ দ্যাট, আপনাকে বলা হতে পারে অ্যাবাউট নেইবার্স। আপনি কি আপনার নেইবার্সদের সাথে ক্লোজ কিনা, নেইবার্সদের সাথে ক্লোজ থাকা কি জরুরি কিনা, এই জিনিস নিয়ে আপনাকে কোনো একটা কথা বলে দিতে পারে এবং আপনাকে এই পার্টিকুলার টপিক নিয়ে 2 মিনিটস কথা বলতে হবে। আই রিপিট, 2 মিনিটস। এবং এই 2 মিনিট কথা বলার জন্য আপনি যেন কিছু কিওয়ার্ডস নোট করতে পারেন, তার জন্য আপনাকে 1 মিনিট দেওয়া হবে। ওই 1 মিনিটের মধ্যে আপনি যতটুকু পারেন ছোট ছোট করে কিওয়ার্ডস নোট করে রাখবেন, যেন আপনি প্রপারলি কথা বলতে পারেন সেসব ব্যাপারে। এবং পার্ট 3তে যে আপনাকে পার্ট 2তে যে কিউ কার্ডের প্রশ্নটা করা হয়েছে তার ভিত্তিতে পার্ট 3তে প্রশ্ন করা হবে। যেমন আপনাকে যদি পার্ট 2তে নেইবার্স নিয়ে প্রশ্ন করে থাকে, আপনাকে পার্ট 3তে কিছু জেনারেল কোশ্চেন করতে পারে, যেমন নেইবার্স থাকা কি জরুরি নাকি, সবার কি নেইবার্স ভালো হয়, আপনার কি মনে হয় নেইবার্স থাকা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, ভালো সম্পর্ক মেনটেন করা কি খুবই জরুরি নাকি, এরকম কিছু গুরুত্বপূর্ণ এই পার্সোনাল কোয়েশ্চেনস না, একটু জেনারেল কোয়েশ্চেনস আপনাকে করতে পারে অ্যাবাউট দ্য টপিক ইউ জাস্ট অ্যান্সার্ড ইন ইউর টাস্ক 2। আশা করি আমি আমার মডিউলসগুলো আপনাকে প্রপারলি বুঝাতে পেরেছি। দিস ইজ জাস্ট দ্য বেসিক, দ্য টিপ অফ দি আইসবার্গ ফর আইএলটিএস। আইএলটিএস আপনি দুইভাবে দিতে পারতেছেন। আইএলটিএস আপনি দুইভাবে দিতে পারছেন, কম্পিউটার বেসড অ্যান্ড পেপার বেসড। তার আগে একটু প্রশ্নের অ্যান্সার করি। ক্যামব্রিজের বইগুলো কি এনাফ? জিনিসটা সাবজেক্টিভ। পড়াশোনা ইজ এ সাবজেক্টিভ থিং। মেবি ফর ইউ ইট মাইট বি এনাফ,
বাট ফর আদার্স আপনি আর একটু ডিটেল ভেঙে ভেঙে পড়ালে আপনার জন্য ইজি হবে। সবার অ্যাকচুয়ালি ইংলিশে প্রফিসিয়েন্সি বা ফাউন্ডেশন তো এক লেভেলে থাকে না। আপনার যদি ইংলিশ ফাউন্ডেশনটা কোরটা ভালোভাবে ডেভেলপ থাকে, ক্যামব্রিজটা আপনার জন্য এনাফ হতে পারে। তবে আপনি যদি ফাউন্ডেশন থেকে উইক থাকেন, আপনার জন্য একটি কোর্স করা অথবা আপনি যদি কোনো জায়গায় একটু পড়াশোনা করে নেন, তাহলে আপনার জন্য ক্যামব্রিজে যাওয়াটা আর একটু ইজি হবে, বিকজ আইএলটিএস এর কোয়েশ্চেনটা কিন্তু বেসিক লেভেল হয় না, এটা একটু অ্যাডভান্সড ইংলিশ ব্যবহার করে থাকে। কোয়েশ্চেন্সগুলো একটু ঘুরায় পেঁচায় বলে। ফর এক্সাম্পল লিসেনিং এ আপনাকে এমসিকিউতে যদি 3টা অপশন দেওয়া থাকে, 3টা অপশন নিয়েই কথা বলবে। বিষয়টা কিন্তু এরকম, জাস্ট একটাই এনাফ এরকম হতে পারে না, আপনার ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে। ওকে, কম্পিউটার বেসড অ্যান্ড পেপার বেসড। আপনি পরীক্ষা বাংলাদেশে থাকলে দুইভাবে দিতে পারবেন, কম্পিউটার বেসড অ্যান্ড পেপার বেসড। কম্পিউটার বেসডের বিষয়টা কি? কম্পিউটার বেসড হচ্ছে আপনি একটি ডেজিগনেটেড আইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার থেকে রেজিস্ট্রেশন করার পরে আপনি একটি আইএলটিএস টেস্ট সেন্টার বুক দিবেন, যে টেস্ট সেন্টারে আপনার যে এক্সাম দিতে হবে, ওই এক্সাম সেন্টারে আপনি এক্সাম দেওয়ার পূর্বে এক্সামটা চলাকালীন আপনার এক্সামটা হবে কম্পিউটারের মধ্যে। দ্যাট মিনস আপনার রিডিং, লিসেনিং অ্যান্ড রাইটিং কম্পিউটারের মধ্যেই নেওয়া হবে, এবং স্পিকিংটাও কম্পিউটার অথবা ফেস টু ফেস যে কোনো একটা ভাবে নেওয়া হয়ে থাকতে পারে। আপনার আইএলটিএস কম্পিউটার বেসড এক্সামটায় যে জিনিসটা আমরা দেখে থাকি, আপনি অ্যাকচুয়ালি 3 to 5 ডেজের মধ্যে অ্যান্সার আপনার ইয়েটা পেয়ে যাবেন, রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। এবং আপনি ইন কম্পিউটার বেসড কোনো একটা পার্টিকুলার সেকশন যদি এক্সাম খারাপ হয়ে থাকে, ফর এক্সাম্পল আপনি রিডিং, লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ে 7.5 পেয়েছেন এবং রাইটিংয়ে আপনার 5 এসেছে, বাট আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চান ওখানে নো ব্যান্ড বিলো 6, তখন তো আপনি যদি পেপার বেসড দিয়ে থাকেন আপনাকে কিন্তু পুরো এক্সামটা আরেকবার দিতে হবে, বিকজ ওয়ান স্কিল রিটেকের কোনো সুযোগ নেই। বাট ইফ ইউর অ্যাটেম্পটিং কম্পিউটার বেসডের মধ্যে আপনি ওয়ান স্কিল রিটেকের সুবিধা পাচ্ছেন। আপনি পার্টিকুলার কোনো একটা সেকশন আরেকবার এক্সাম দিতে পারবেন ফর 60% অফ দ্য অরিজিনাল রেজিস্ট্রেশন রেট। পেপার বেসড আপনার 13 থেকে 15 দিন সময় লাগে রেজাল্ট দিতে, প্লাস মাইনাস 13 দিনের একদিন আগে আপনি রেজাল্ট পাবেন না। দুইটার বেসিক ডিফারেন্সের মধ্যে আমি একটু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস বলি। আপনি যদি পেপার বেসড এক্সাম দিয়ে থাকেন, আপনি যে জিনিসটা দেখতে পারবেন, হ্যাঁ এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি পেপারের মধ্যে দেখে দেখে উত্তরটা দিচ্ছেন, ইউর রিডিং অফ আ পেপার, দ্যাটস দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ ইট অ্যান্ড দেয়ার ইজ নো আদার অ্যাডভান্টেজ দেয়ার। আপনার পেন ইউজ করতে হবে অ্যান্ড ইউ ক্যান অনলি রিড ফ্রম আ পেপার, দ্যাটস অ্যাবাউট ইট। বাট আপনি যদি কম্পিউটার বেসডে দিয়ে থাকেন আপনার একটু অ্যাডভান্টেজেস আছে, যেমন you can highlight with a highlighter first of all, then you can copy paste your answers from reading a passage to your answer script, you don't really have to type. এরপরে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন, ওয়ান স্কিল রিটেকের পাশাপাশি রেজাল্টটা কিন্তু খুবই দ্রুত পাচ্ছেন, অলমোস্ট 10 দিন আগে পাচ্ছেন। ওয়ান স্কিল রিটেকের অপশনটা তো অলরেডি আমি 2বার বলে ফেলেছি, এটা খুবই 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 অনেক বড় একটা অ্যাডভান্টেজ অফ আইএলটিএস কম্পিউটার বেসড। আইএলটিএস কম্পিউটার বেসডের ডেটস বেশি থাকে, পেপার বেসড যদি ধরেন মাসে 1টা বা 2টা থাকে, কম্পিউটার বেসড কিন্তু মাসে সারা মাস ধরেই চলতে থাকে। তো আমি সাজেস্ট করি আমার স্টুডেন্টসদেরকে টু সিট ফর দি কম্পিউটার বেসড, বিকজ অফকোর্স ইউ হ্যাভ দিস ওয়ান স্কিল রিটেক। আপনি যদি রাইটিং করে থাকেন in computer based, you can actually see how many words you type, so you don't go over your word limit. আচ্ছা, আইএলটিএস এর বেসিক বলতে কি বোঝায়? আইএলটিএস এর বেসিক বলতে আমরা বুঝাচ্ছি দ্য ফাউন্ডেশনাল things you need before you actually attempt to sit for your IELTS course, because IELTS এ ঢুকে গেলে আপনি একটা এমন জগতে ঢুকবেন যেখানে আপনি শুধু অ্যাডভান্স ইংলিশটাই দেখতে পারবেন। ইটস গোয়িং টু বি আ বিট ডিফিকাল্ট ফর ইউ, আপনার যদি ফাউন্ডেশনটা মোটামুটি ডেভেলপ না হয়। বাট ইয়েস, আপনি যদি মুনজারিনাপুর কোর্সটা করে থাকেন তাহলে আপনি ওটার থ্রু ইনসাইটস দিয়ে আপনি খুবই ভালো করতে পারবেন। এটা আপনার পারসিস্টেন্সের উপর।
একটু আমরা স্কোরিং সিস্টেম দেখি। This is your GT and this is your academic. আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম about margin of error. From this I can explain the margin of error. এখানে আপনি যদি দেখেন, I expect যে যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছেন ইনশাআল্লাহ কেউ 7 এর নিচে পাবেন না। আপনি যদি 30 থেকে 32 পেয়ে থাকেন, which is 30, 31 or 32, within these three numbers আপনি যদি পেয়ে থাকেন, আপনার স্কোরটা হবে 7। আবারও বলি, আপনি যদি 30, 31, 32, আপনি 40 এর মধ্যে যদি এই তিনটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার পেয়ে থাকেন, আপনি পাবেন 7। আপনি যদি 34 থেকে 33 পান, আপনি পাবেন 7.5। হোয়াট ডাজ দিস রিয়েলি মিন? আপনি যদি মার্জিন অফ এররটা চিন্তা করেন, আপনি 30 থেকে 32 এর মধ্যে যদি থাকেন, বাকি সব ভুলও করেন, আপনি স্টিল 7 পাবেন। আবার আমরা জানি আইএলটিএসে কিন্তু নেগেটিভ মার্কিং বলে কিছু নাই। অনেকজনের ভর্তি পরীক্ষা দেওয়ার পর পিটিএসডি কাজ করে যে ভর্তি পরীক্ষা দেওয়ার কারণে সব জায়গায় মেবি নেগেটিভ মার্কিং আছে, বাট আইএলটিএসে কোনো নেগেটিভ মার্কিং বলে কিছু নাই। হুইচ মিনস আপনি যদি ফর এক্সাম্পল 32টা কারেক্ট করেন, আপনার কাছে সময় বাকি 10 মিনিট, আপনার প্রশ্ন বাকি ধরেন ফর এক্সাম্পল সময় বাকি 5 মিনিট, প্রশ্ন বাকি 10টা, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট যে আপনি 10টার 10টা অ্যান্সার করতে পারবেন। বা আপনি তখন যেটা করতে পারেন, নেগেটিভ মার্কিং যেহেতু নাই, হয়তো আপনি যদি কোনো টাইমের লিমিটের মধ্যে যা দাগাতে পারেন দাগায় দেন। আপনি যদি 32 মার্কস পেয়ে থাকেন, কোনো একটা মার্ক যদি কোনোভাবে কারেক্ট হয়ে যায়, ইউ স্টিল গেট আ 33, which is a 7.5। নেগেটিভ মার্কিং না থাকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা। রাইটিং এর ব্যান্ড ডিসক্রিপ্টরস দেখি আমরা। For writing, there are 4 criteria: task achievement and response, coherence and cohesion, lexical resource, grammatical range and accuracy. 4টা ডেসক্রিপ্টরে আপনাকে বেসিক্যালি মার্কিং করা হবে। টাস্ক অ্যাচিভমেন্ট জিনিসটা কি? টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে, আপনি প্রশ্নের উত্তর কি একদম প্রপারলি, ডেফিনেটলি, অ্যাকিউরেটলি দিতে পেরেছেন নাকি। আপনাকে যদি ফর এক্সাম্পল আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কি ভাত খেয়েছেন, আপনি যদি বলেন না আমি পোলাও খেয়েছি, আপনার উত্তর কিন্তু থিওরিটিক্যালি রং। বিকজ আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ইফ ইউ হ্যাভ ইটেন রাইস অর নট, দি অ্যান্সার শুড বি ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, নো আই হ্যাভ নট ইটেন রাইস। বিষয়টা এরকম, প্রপার ডিরেক্ট অ্যাকচুয়াল উত্তরটা দিতে হবে। ইউ ক্যানট চেঞ্জ দি অ্যান্সার, ইউ ক্যানট চেঞ্জ দ্য কোয়েশ্চেন। আপনাকে যা জিজ্ঞেস করা হয়েছে তার ডিরেক্ট অ্যাকুরেট উত্তর আপনাকে দিতে হবে। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে গিয়ে আপনার উত্তরগুলো লজিক্যালি সাজাতে হবে। আপনি যেই কথাগুলো বলবেন, কথা কি অ্যাকচুয়ালি লজিক্যাল? আপনি যেগুলো কথা বলতেছেন সেগুলো কি একটা কথা আরেকটার কথার সাথে মিলতেছে? ফর এক্সাম্পল আপনি যদি বলে থাকেন আমি অনেক গরিব, এরপরে যদি আপনি বলেন আমি অনেক বড় লোক, দুইটা কথার কিন্তু সেম মিল নাই। বিকজ এক জায়গায় আপনি বলতেছেন আপনি গরিব, বাট আরেক জায়গায় আপনি বলতেছেন আপনি বড় লোক। বিষয়টা কিরকম দেখায় না? আপনি তো যে কোনো একটা বলতে হবে, ইদার ইউর আ বড় লোক অর ইদার ইউর আ গরিব, যে কোনো একটা মাঝখানে। একটা মানুষের তো টাকা থাকবে আবার টাকা থাকবে না, দুইটা তো একসাথে সম্ভব না, তাই না? বিষয়টা এরকম, আপনার কথাগুলোর যেন লজিক্যালি অ্যাকুরেট থাকে এবং আপনি যেন প্রপারলি সেন্টেন্সেসগুলো লিঙ্ক করতে পারেন, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের জন্য মিল থাকে। লেক্সিক্যাল রিসোর্স বলতে আমরা কি বুঝি? লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে গিয়ে কি টাইপের রেলেভেন্ট ওয়ার্ডস আপনি ইউজ করে ডিসক্রাইব করতে পারছেন। আপনি যখন একটা কথা বলবেন, আপনি ওই কথার মধ্যে কি প্রপার অ্যাকুরেট ওয়ার্ডসগুলো ব্যবহার করছেন কিনা, এইটার টেস্ট হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স করে। ক্যান ইউ ইউজ ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ডস? আপনি কি প্রপার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ব্যবহার করে করে একটা জিনিস ডিসক্রাইব করতে পারছেন? আপনার ফ্রেজেসগুলো কি অ্যাকুরেটলি ইউজড? এইগুলো জিনিস টেস্ট করা হয় ইন লেক্সিক্যাল রিসোর্স। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এটা হচ্ছে কি এমন একটা টপিক যেটাতে অলমোস্ট সবারই মাঝে মাঝে সমস্যা হয়ে থাকে। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি বলতে গ্রামারটা কত অ্যাকুরেটলি আপনি ব্যবহার করছেন, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মেনটেন করতেছেন নাকি, আপনার কনজাংশন ঠিক আছে নাকি, আপনার প্রিপোজিশনসগুলো প্রপারলি ইউজ হয়েছে নাকি,
এগুলো এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলো ক্রাইটেরিয়া আপনি যখন ব্যবহার করবেন, এইসবকে আপনি অ্যাকচুয়ালি প্রপারলি ব্যবহার করে আপনার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারছেন নাকি এটা টেস্ট করা হয় ইন রাইটিং এর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। দেন স্পিকিং এ দুইটা জিনিস কিন্তু সেম থাকে, জাস্ট ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, প্রনাউন্সিয়েশন অ্যান্ড এই দুইটা জিনিসে আমাদের চেঞ্জ এসে থাকে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স বলতে আমরা কি বুঝি? ইন স্পিকিং ইউ হ্যাভ টু সি যে আপনি কত ফ্লুয়েন্টলি, কত স্পষ্টভাবে আপনার কথাগুলো বলছেন, আপনার কথাগুলোর মধ্যে কি মাম্বলিং আছে নাকি, আপনার কথাগুলো কি একটা আরেকটার সাথে সামঞ্জস্য থাকছে নাকি, এইগুলো কথার গ্রেডিংটা করা হয় ইন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে কোনো রিপিটেশন ছাড়া কতটা স্মুথভাবে লজিক্যালি টানা কথা বলে যেতে পারেন, এই জিনিসটা পার্টিকুলারলি টেস্ট করা হচ্ছে। লেক্সিক্যাল রিসোর্স এন্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এক্স্যাক্টলি দ্য সেম। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আই ক্যান অ্যান্সার দ্যাট। অ্যান্ড ফর প্রোনাউন্সিয়েশন, আপনি যে ওয়ার্ডসগুলো প্রোনাউন্স করতেছেন আপনি কি প্রপারলি প্রোনাউন্সিয়েশনটা করতেছেন নাকি, এটা আপনার টেস্ট করা হচ্ছে ইন প্রোনাউন্সিয়েশন। পারসে কোন একটা ওয়ার্ড আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি ডায়াবলিক্যাল, দ্য ওয়ার্ড ইজ কল্ড ডায়াবলিক্যাল। আপনি যদি এটাকে বলেন ডিয়াবলিক্যাল, উচ্চারণ কিন্তু ঠিক নাই, যেহেতু উচ্চারণ ঠিক নাই আপনার কিন্তু মার্কস ওখানে ঠিকঠাক আসবে না। আপনার ওয়ার্ডটা হচ্ছে স্কুল, আপনি যদি বলেন স্কুল, উচ্চারণ কিন্তু ভুল হচ্ছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড প্রোনাউন্সিয়েশন ইম্পর্টেন্সটা কত বেশি। আপনার অ্যাকসেন্ট একদমই ম্যাটার করে না, বাট আপনার প্রোনাউন্সিয়েশনটা ম্যাটার করে। অ্যাকচুয়ালি অনেকজন আমাকে এই প্রশ্নটা সবসময় করে থাকেন যে ডাজ অ্যাকসেন্ট রিয়েলি ম্যাটার ইন আইএলস, অ্যান্ড আই হ্যাভ টু সে দ্যাট ইট ডাজ নট। আপনি দেখবেন ব্রিটিশ কাউন্সিল অর আইডিপি যেখান থেকে রেজিস্ট্রেশন করেন তারা ডাইভার্সিটি পছন্দ করে। আপনি দেখবেন যে রাশিয়ানরা একভাবে ইংলিশ বলে, অ্যারাবসরা একভাবে ইংলিশ বলে, ইন্ডিয়ানসরা একভাবে ইংলিশ বলে, মেক্সিকানসরা একভাবে ইংলিশ বলে, সাউথ আমেরিকানসরা একভাবে ইংলিশ বলে, আমেরিকানসরা একভাবে ইংলিশ বলে, ইংলিশরা একভাবে ইংলিশ বলে। এক একজনের প্রোনাউন্সিয়েশন কিন্তু ডিফারেন্ট না, বাট হোয়াট ইজ ডিফারেন্ট ইজ দেয়ার অ্যাকসেন্ট। অ্যাকসেন্টটা যদি ডিফারেন্ট থাকে এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট প্রোনাউন্সিয়েশন যদি ভুল থাকে বড় সমস্যা, এটা খুবই বড় সমস্যা। অ্যাকসেন্টের জন্য কোনো মার্কস কাটা হবে না, প্রোনাউন্সিয়েশনের জন্য কাটা হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট উই মিন হিয়ার। আরেকটা খুবই কমন কোয়েশ্চেন, ভাই আমার স্কোরটা অ্যাকচুয়ালি কিভাবে দেওয়া হচ্ছে? দিস ইজ হাউ ইউর স্কোর ইজ ক্যালকুলেটেড। আপনার অ্যাভারেজ করা হচ্ছে বেসিক্যালি। যদি আপনি 7, 7, 6, 6 পেয়ে থাকেন, দ্যাট ডিভাইডেড বাই 4 ইজ ইউর অ্যাকচুয়াল স্কোর। আপনি দুইটা সেগমেন্টে 7 পেয়েছেন, দুইটাতে 6 পেয়েছেন, আপনি 6.5 পেয়েছেন। বিষয়টা একটু এরকম। আচ্ছা, যদি আপনি 7, 7, 7, 7 পেয়ে থাকেন, চারোটা সেগমেন্টে 7 পেয়ে থাকেন, which means 27, আপনার স্কোর আসবে 7। 27 ডিভাইডেড বাই 4 আর কি ভাবে করে 7 চলে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি এই রকম স্কোর এসে থাকে 7 + 8 + 8 + 6.5, তিনটা যোগ করার পর 4 দিয়ে ভাগ করলে 7.375 আসতেছে। 7.375 কে 7.5 হিসাবে কাউন্ট করা হবে, which is the nearest round number, নিয়ারেস্ট ডিজিটে কাউন্ট করে ফেলতেছি। 7.5 এসে পড়বে আপনার। সো এই চিন্তাটা অনেকজনের থাকে যে আমি 7.3 পেয়েছি, আমার কি 7.5 আসবে না 7 আসবে? আপনার 7.5 স্কোরটা আসবে। অ্যান্ড উইথ দ্যাট আমি একটু আমাদের ইংলিশ সেন্টারগুলোকে শাউট আউট দিতে চাচ্ছি। উই হ্যাভ ইংলিশ লার্নিং সেন্টার্স ইন উত্তরা, মিরপুর, মগবাজার, পান্থপথ অ্যান্ড চট্টগ্রাম চকবাজার।
এইগুলো আমাদের অফিসেস, অ্যান্ড আমি এখন যেখান থেকে ক্লাস নিচ্ছি সেটা আপনাদের মগবাজার ব্রাঞ্চ থেকে, which is located at Wireless Mall. আপনারা চাইলে আমাদের এই যে কোনো ব্রাঞ্চে আপনি ফ্রি ক্লাসের জন্য রেজিস্টার করতে পারেন ফ্রম আওয়ার পোর্টাল, এবং আপনাকে যে কোনো একটা ফ্রি ক্লাসে আসতে দেওয়া হবে, সো ইউ ক্যান রিয়েলি এক্সপিরিয়েন্স যে আমরা এখানে কি কালচারটা মেইন করে কিভাবে আমাদের স্টুডেন্টসকে কেটার করে থাকি। একটু 10 মিনিট স্কুল সম্পর্কে আমরা জেনে নেই। 10 মিনিট স্কুলের আইএলটিএস প্রিপারেশনের জন্য অনলাইন কোর্স এবং অফলাইন কোর্স এখন দুইটাই আমরা দিয়ে থাকি। অনলাইন কোর্সে আবার দুই রকমের কোর্সেস আছে, একটি রেকর্ডেড কোর্স, একটি লাইভ কোর্স। রেকর্ডেড যে কোর্সটি আছে সেটি আমাদের মুনজারিন আপুর রেকর্ডেড ক্লাস আপনারা পে করে দেখতে পারবেন, এবং আমাদের লাইভ কোর্সটা যেটি আছে 4 থেকে 5 জন টিচার আপনাদের লাইভ ক্লাসেসগুলো নিয়ে থাকে, যেগুলোকে বলা হয় আমাদের লাইভ ব্যাচ। অ্যান্ড আমি যে জিনিসের টিচার অফলাইন কোর্সের, ক্লাসরুমে বসে শিক্ষক দ্বারা পরিচালিত কোর্স। বেসিক্যালি আমি পার্সোনালি আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকবো। মি পার্সোনালি উইল বি টেকিং ইউর ক্লাস। আমার ক্লাস করতে হলে আপনাকে আসতে হবে মগবাজারে এবং উত্তরা, পান্থপথ, মিরপুর, চট্টগ্রাম, আমাদের এইগুলো জায়গাতে ব্রাঞ্চেস আছে। আপনি দিনে অথবা রাতে যে কোনো টাইমে 16910 নাম্বারে কল করে আমাদের কোর্সেস রিলেটেড ইনফরমেশন পেয়ে যেতে পারেন। These are our British Council certified teachers. 10 মিনিট স্কুলে কোনো টিচারই ব্রিটিশ কাউন্সিল থেকে সার্টিফিকেশন পাওয়া ছাড়া টিচিং করতে পারে না, যার কারণে আমাদের সবাইকে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড হতে হয় থ্রু দ্য ট্রেনিং প্রসিজার। Let's look at IELTS reading. IELTS রিডিং এর মূল উদ্দেশ্য হলো ইংরেজি লেখা দ্রুত ও সঠিকভাবে বোঝার পাশাপাশি সেখান থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার দক্ষতা যাচাই করা। IELTS রিডিং এ কিন্তু অনেক বড় প্যাসেজ থাকে। ফর এক্সাম্পল মানে আমরা এস্টিমেট করে থাকি 2100 থেকে 2700 ওয়ার্ড পর্যন্ত এক একটা প্যাসেজ থাকে। এটা আপনার 3টা প্যাসেজ থেকে আসে না, আপনার পার প্যাসেজ কিন্তু 2700টা করে থাকে। ফর এক্সাম্পল আমি যদি 2500ই ধরি, 3টা প্যাসেজে 7500 ওয়ার্ডস, এটা কি পসিবল 7500 ওয়ার্ড 1.5 ঘন্টায় পড়ে আবার 40টা প্রশ্ন যেগুলো খুবই লুকানো অ্যান্সারগুলা বের করা? ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। যার কারণে আমরা অ্যাডভাইস করে থাকি সব কিছু পড়ার প্রয়োজন নেই, অনলি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ার জন্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করে থাকবো। বাই দ্য ওয়ে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিডিংকে কিন্তু আমি ফার্স্টেই বলেছি দ্য মোস্ট ফ্রাস্ট্রেটিং সেগমেন্ট। কেন? আপনার চোখের সামনে সব অ্যান্সার, বাট আপনি কোয়েশ্চেন দেখে অ্যান্সারটা খুঁজে পাচ্ছেন না। দ্যাট ইজ কোয়াইট ফ্রাস্ট্রেটিং ইভেন ফর মি। আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম আমার জন্য খুবই বিরক্তিকর ছিল। আমি অ্যাটেম্প্ট করতেছি, আমার 4.55 আসতেছে। কেন আসতেছে? আই ক্যান্ট রিয়েলি টেল তখন আমার কি সমস্যা হচ্ছিল, বিকজ আমি তখন স্ট্র্যাটেজি ডেভেলপ করা শিখি নাই। আস্তে আস্তে যখন নিজের কিছু স্ট্র্যাটেজিস আমি ডেভেলপ করেছি, প্র্যাকটিস করেছি, অনলাইন কোর্সেস করেছি, তখন যে আমি খুবই দক্ষ হয়ে গেছি রিডিং এর মধ্যে, যেই কারণে আজকে আপনাদের সামনে একটি ছোট ক্লাস নিয়ে চলে আসছি এই ব্যাপারে। আচ্ছা, রিডিং এর প্যাসেজটা কি? প্যাসেজের টপিক সাধারণত একাডেমিক পড়াশোনার সাথে সম্পর্কিত হয়ে থাকে। ইট ক্যান বি এনিথিং। আপনার যে কোনো প্যাসেজ কমন পড়বে বিষয়টা একদমই অসম্ভব না, তবে এটা আমি অসম্ভবই বলে থাকি বিকজ ইট ইজ ভেরি আনরিলেটেড। আমাদের কোনো সিলেক্ট টপিক থেকে কোয়েশ্চেন করা হয় না। ফর এক্সাম্পল, আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, দ্য টপিক মাইট বি অফ বায়োলজি। আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, আমার টপিক এসেছিল অ্যাবাউট ফিশেস, এগ্রিকালচার। বুঝতে পেরেছি বিষয়টা খুবই আলাদা, কিন্তু মানে আপনার কোনো টপিক কমন পড়বে এটা সম্ভবই না। যেই কোনো একাডেমিক টপিক থেকে কোয়েশ্চেনগুলো এসে থাকে, বই, জার্নাল, ম্যাগাজিন এবং পত্রিকা থেকে নেওয়া হয়। ইটস জেনারেলি টপিকস অ্যাবাউট এনিথিং দ্যাট মে বি রেলেভেন্ট।
প্যাসেজগুলো এমনভাবে বাছাই করা হয় যাতে কোনো পরীক্ষার্থী সহজে বুঝতে পারে, অর্থাৎ আপনার যেন পড়তে যে প্যারা না হয়। এরকম প্যারা না হয় বলতে কি, এইরকম ট্রিকি কিছু দিবে না যেটা আপনি জীবনও পারবেন না। ওরা এমন কিছুই আপনাকে দিবে যেটা আপনি খুবই ইজিলি খুঁজে বের করতে পারবেন অ্যান্সার্স গুলো। বেসিক্যালি আপনার এমন কোনো জিনিসই দিবে না যেটা জেনারেল না, এভরিথিং ইজ অফ জেনারেল নলেজ। আপনার যে সিএসসি রিলেটেড বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কোনো অনুচ্ছেদ যদি আপনার এসে থাকে, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়লেই এটা অ্যান্সার করতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যেই কোনো ব্যাকগ্রাউন্ডের হয়েও আপনি কিন্তু এটা অ্যান্সার করতে পারবেন, বিকজ খুবই জেনারেল টপিকসে কোয়েশ্চেন থাকে, এটা কোনো পার্টিকুলার থিওরি সেন্ট্রিক হয় না। যেটা বললাম 2150 থেকে 2750 ওয়ার্ডস এর মধ্যে হয়ে থাকে। Let's look at the number of questions. Difficulty level এর বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। Yes, I have put it in the slides, but what I want to tell you guys is difficulty is subjective. কারণ আইএলসি কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। For example, true false, summary, matching headings, matching information, এক এক ধরনের কিন্তু এসে থাকে, এবং আপনার কাছে কোনটা ডিফিকাল্ট লাগে এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, which is why I say that difficulty is subjective. বাট আমরা ধরে নেই যে প্যাসেজ 1টা একটু ইজি হয়, প্যাসেজ 2টা তার থেকে একটু ডিফিকাল্ট, প্যাসেজ 3টা মোস্ট ডিফিকাল্ট অফ দ্য 3। এটা আমরা বলে থাকি, বাট ইটস নেসেসারিলি নট দ্য কেস। 15 থেকে আমরা বলে থাকি 1 ঘন্টার মধ্যে 15 মিনিটে আপনি টাস্ক 1 সলভ করবেন, 20 মিনিটে আপনার প্যাসেজ 2 এন্ড 25 মিনিটের মধ্যে আপনার প্যাসেজ 3। which is a total of 1 hour. Basically আপনি 1 ঘন্টার মধ্যে এই 3টা কোশ্চেন অ্যান্সার করে থাকবেন। That's about it. That's the gist of it. এটা নিয়ে আলোচনা করার এরকম কিছু নাই, আমরা স্ট্রেট ইনসাইটে চলে যাই। তার আগে আমরা কোশ্চেনস গুলো দেখে ফেলি। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, এমসিকিউজ। আমাদের পুরো জীবনে আমরা সারা স্কুল লাইফ, কলেজ লাইফ, বা আপনারা যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকেন, সব কিছুতেই কিন্তু আপনি এমসিকিউজ অ্যান্সার করে এসেছেন। এমসিকিউজ ইজ নো ডিফারেন্ট হিয়ার, বাট আপনাকে কনফিউজ করার জন্য অনেকগুলো অপশনস দেওয়া থাকবে, সিমিলার টু আপনার মেইন এক্সামস গুলো যেটা দিয়েছেন। ফর এক্সাম্পল, আপনি যখন ক্লাস 9-10-এ পড়তেন বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেই বইয়ের মধ্যে যখন আপনাকে স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করা হতো, এই প্রশ্নগুলো কিন্তু খুব প্যাঁচায় প্যাঁচায় উত্তরগুলো দেওয়া থাকতো, এবং আপনি নিজে কনফিউজ হয়ে যেতেন যে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার। সিমিলার কেস এখানে আপনাকে অনেকগুলো অ্যান্সার দেওয়া হবে, যেগুলো দেখে মনে হবে আয় হায় সবগুলাই তো অ্যান্সার, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা কোনটা, এইটা আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি দিয়ে বের করতে হবে যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কোনটা। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, দুইটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট। ট্রু ফলস কি জিনিস? ট্রু ফলস সত্য মিথ্যা, ইয়েস নো হ্যাঁ অথবা না। ট্রু ফলস আপনাকে জিজ্ঞেস করা হবে যখন আপনি কোনো জিনিসের সত্যতা যাচাই করবেন। ইয়েস নো আপনাকে জিজ্ঞেস করা হবে যখন আপনি কোনো পার্টিকুলার জিনিসের থিসিস করতে চান, অর আপনি দেখতে চান যে প্রশ্নটা আপনাকে দিয়েছে ওইটার সাথে কি রাইটার অ্যাগ্রি করতেছে নাকি। বিকজ আপনার অপিনিয়ন রিডিং এ কিন্তু ম্যাটার করে না, ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য প্যাসেজ। ম্যাচিং প্যারাগ্রাফ হেডিংস। হেডিংস বলতে আমরা কি বুঝি? শিরোনাম। হেডিং এমন একটা জিনিস যেটা 1 থেকে 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের হয়ে থাকে, বা 4 ওয়ার্ডের হতে পারে, আইএলটিএস রিডিং এর কথা বলছি। এই জিনিসটা পড়ে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এইখানে টোটালে কি কথা বলা হয়েছে। সেন্টেন্স কমপ্লিশন, আপনার টেবিল কমপ্লিট হতে পারে, একটা ডায়াগ্রাম, ইনকমপ্লিট ডায়াগ্রাম থাকতে পারে, ডায়াগ্রামটা আপনার কমপ্লিট করতে হতে পারে, ফ্লো চার্টস থাকতে পারে, যেটা আমরা সবাই এইচএসসি তে করেছি। ফার্স্ট ঘর পুরা করা থাকে, পরের 5টা ঘর ইনকমপ্লিট থাকে, প্যাসেজ পড়ে বুঝতে হয় কোনটার পরে কোনটা হবে। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স থাকে। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স আপনার যে জিনিসটা দেখতে হবে, আপনাকে কিন্তু পুরো কোনো জিনিসের উত্তর দিতে হবে না। You do not have to answer an entire question যে আপনি উদ্দীপকে বলা হয়েছে যে এভাবে করে উত্তর দিবেন, that's not the case by the way. আপনাকে যেটা করতে হবে, কোয়েশ্চেনে কিছু ওয়ার্ড লিমিটস দেওয়া থাকে, no more than 1 word, no more than 2 words, no more than 3 words, no more than 1 word and or a number, এরকম কিছু কন্ডিশনস দেওয়া থাকে, or what we call instructions. আপনার কাজ হচ্ছে সেই ইনস্ট্রাকশনস গুলো ফলো করে করে উত্তরগুলো রেডি করা।
গ্যাপ ফিলটা আপনার এসে থাকে সামারিতে এবং সেন্টেন্স কমপ্লিশনে। সামারি কি আপনার লিখতে হবে? নো, আপনার কিন্তু কোনো সামারি লিখতে হবে না। কেন? সামারি ওরাই প্রোভাইড করবে অফ আ পার্টিকুলার প্যারা। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রম দ্য প্যাসেজ বের করতে হবে এটা কোন পার্টিকুলার প্যারাগুলার সামারি, এবং ইউ হ্যাভ টু ইনপুট দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দ্যাট গো দেয়ার। ইউ ক্যানট চেঞ্জ এনি ওয়ার্ড। বুঝতে পেরেছি? Now I'll teach you a very important technique of IELTS reading. Let's first look at keywords. Keywords বের করার অ্যান্সার বের করার জন্য প্রশ্নের কিওয়ার্ডস আইডেন্টিফাই করা সবচাইতে জরুরি। কিওয়ার্ডস হচ্ছে প্রশ্নে উল্লিখিত যা আমার কিওয়ার্ডস হিসেবে নিতে পারি নেম অফ পিপলস অর প্লেস, নাম্বারস অফ ডেট, সায়েন্টিফিক ওয়ার্ডস যাদের উপর সেন্টেন্সের মিনিং নির্ভর করে। অর কিওয়ার্ডস হচ্ছে গিয়ে আপনার প্রশ্নে যে জিনিসটা চেয়েছে ওই প্রশ্নের অ্যাকচুয়াল ডিমান্ডিং ওয়ার্ডস গুলোই হচ্ছে আপনার কিওয়ার্ডস। অর প্রশ্ন আপনার থেকে যা চাচ্ছে, চাওয়ার বিষয়টাই আপনার কিওয়ার্ডের মধ্যে ইনক্লুডেড থাকে। কিওয়ার্ডস আপনাকে বের করতে হবে একটা কোশ্চেনের মধ্যে। ইউ হ্যাভ টু অ্যানালাইজ যে কোনটা কিওয়ার্ড। ইউজুয়ালি কিওয়ার্ডস এগুলো হয়ে থাকে নেমস অফ পিপল অর প্লেস, নাম্বার অফ ডেটস, সায়েন্টিফিক ওয়ার্ডস, সো অ্যান্ড সো। আপনার যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত প্লিজ আমাকে কোশ্চেন করতে পারেন। আই উইল বি গ্ল্যাড টু অ্যান্সার অল অফ দোজ। যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কিওয়ার্ড জিনিসটা কি, এখন দেখি আমরা কি কিওয়ার্ডস কোনটা সেটা বুঝতে পারি নাকি। Let's find the keywords here. Where did the Great Fire of London begin? এখানে খুবই পার্টিকুলার একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে। The question is লন্ডনের গ্রেট ফায়ারটা কোথায় শুরু হয়েছিল? সো আমার কিওয়ার্ডস হচ্ছে where, Great Fire of London and begin. Mainly we have to focus on where and begin. আমাদের বের করতে হবে শুরুটা কোথায় ছিল। How long did the fire last? They are asking for the time duration. How long? That's our keyword. We are looking for time here. Who redesigned St. Paul's Cathedral after the fire? We have to look. কে? হু মানুষটাকে যে সেন্ট পলস ক্যাথিড্রালকে রিডিজাইন করেছিল আগুন লাগার পরে। হোয়াট এপিডেমিক ওয়াজ স্টপড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফায়ার? হোয়াট এপিডেমিক, আমাদের কাছে ওই পার্টিকুলার এপিডেমিকের নাম জানতে চাচ্ছে। কোন এপিডেমিকটা থেমে গিয়েছিল আগুন লাগার কারণে? ওকে, now let's look at these two important techniques যেটা আজকে কভার করব আমরা। One is skimming and the other one is scanning. স্কিমিং হচ্ছে যেই কোনো ইনফরমেশন কিওয়ার্ডস খোঁজার জন্য পুরো লেখা না পড়ে দ্রুত চোখ বুলিয়ে সেই কিওয়ার্ড খুঁজে যাওয়ার টেকনিক। স্ক্যানিং যেখানে আমরা আমাদের কিওয়ার্ড খুঁজে পাচ্ছি সেই জায়গাটা মন দিয়ে পড়ে ঠিক উত্তর আইডেন্টিফাই করার প্রসেস হচ্ছে স্ক্যানিং। বেসিক্যালি আমি স্কিমিংকে যে জিনিস বলে থাকি, স্কিমিং ইজ ইউ ফাইন্ডিং ওয়্যার দি অ্যান্সার মাইট বি। স্কিমিং ইজ ফাইন্ডিং দি এরিয়া, ফাইন্ডিং দি প্যারা যেখানে অ্যান্সারটা থাকতে পারে। দ্যাট ইজ স্কিমিং ফর ইউ। অ্যান্ড হোয়াট ইজ স্ক্যানিং? স্ক্যানিং হচ্ছে গিয়ে পার্টিকুলার উত্তরটা আইডেন্টিফাই করা। আমি এটাকে খুবই একটা ইন্টারেস্টিং থিওরি দিয়ে বুঝায় থাকি, যাকে আমি বলি দি রেড কার থিওরি। হোয়াটস দি রেড কার থিওরি? ফর এক্সাম্পল, আমি আপনাকে বলছি যে আপনি যে কোনো একটা রাস্তায়, লেটস সে বিজয় সরণি, আপনি বিজয় সরণির মেইন রোডে দাঁড়িয়েছেন। আমি আপনাকে একটা টাস্ক দিচ্ছি যে রাস্তা দিয়ে যতগুলো লাল গাড়ি যাবে আপনি সবগুলো ট্যালি মার্কিং করে রাখবেন। এটা আপনার কাজ। এবং 2 ঘন্টা শেষে আপনি আমাকে একটি লিস্ট দিবেন যে জি আমি এতগুলো লাল গাড়ি দেখেছি। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কেন সম্ভব হবে না? বিকজ আপনি আপনার ব্রেনকে ফোকাসড রেখেছেন অন অল দ্য রেড কার্স। অ্যান্ড ফর এক্সাম্পল, আপনি 2 ঘন্টা লাল গাড়ি গুনার পরে আপনি আমার মির্জা স্যারের কাছে এসেছেন, এসে বলছেন স্যার আমি ফর এক্সাম্পল 22টা রেড কার্স দেখেছি।
and then if I ask you, স্যার আপনি সাদা গাড়ি কয়টা দেখেছেন, আপনি একটু মানে আশ্চর্য হয়ে যাবেন যে স্যার আপনি আমাকে লাল গাড়ি দেখতে বলছেন, আমি কেন সাদা গাড়ি দেখব? আমি তো আপনাকে প্রশ্নটা করতে পারি না যে লাল গাড়ি আর সাদা গাড়ি একই রাস্তা দিয়ে চলেছে, আপনি কেন দেখেন নাই? না দেখার কারণ হচ্ছে you were scanning for red cars, which means the question is your red car, the keywords are your red car. আপনার কাজ হচ্ছে প্যাসেজের মধ্যে আপনার লাল গাড়িটা খোঁজা। প্যাসেজকে আমরা বিজয় সরণির যদি রাস্তা ধরি এবং কোয়েশ্চেন্সকে যদি আমার লাল গাড়ি ধরি, আপনি বিজয় সরণির থেকে যে লাল গাড়িগুলো খুঁজে বের করছেন সেটাই হচ্ছে গিয়ে আপনার স্ক্যানিং। স্কিমিং এর প্রসেসটা হচ্ছে আপনাকে যে আমি বিজয় সরণিতে দাঁড় করিয়েছি, বিজয় সরণি একটা ডিজিগনেটেড রাস্তা, এই রাস্তার মধ্যে দাঁড়ানোর পোর্শনটাই হচ্ছে আপনার স্কিমিং। আই হোপ মেটাফোর দিয়ে আপনাদেরকে খুব ক্লিয়ারলি জিনিসটা বোঝাতে পেরেছি, হোয়াট স্কিমিং অ্যান্ড হোয়াট স্ক্যানিং। কোনো পার্টিকুলার প্রশ্ন থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন এখানে। If there is no question, I'll move forward. ওকে, আমাদের কাছে পুরো একটি প্যাসেজ দেওয়া আছে, বাট আমরা কিন্তু এখানে পুরো জিনিসটা পড়বো না। আমাদের কাজ হচ্ছে গিয়ে এই জিনিসটা স্কিম করার। আমরা যদি এখানে আমাদের প্রশ্নগুলোতে ব্যাক চলে যাই, where did the Great Fire of London begin? How long did the fire last? Who redesigned St. Paul's Cathedral after the fire? What epidemic was stopped as a result of the fire? আমাদের কাছে কোয়েশ্চেন দেওয়া আছে চারটা। সো আমরা যখন কিওয়ার্ডস গুলো দেখব, where did the Great Fire of London begin, তাহলে আমরা যদি চলে যাই আমরা এখানে দেখি, এই জায়গাটা আমরা পুরো স্কিপ করে যেতে পারছি বিকজ এখানে লেখা ইট স্টার্টেড ইন আ স্মল বেকারি অন পুডিং লেন। আমাদের প্রশ্নটা ছিল where did the Great Fire of London begin? আমাদের where অর্থাৎ the location was at a small bakery on Pudding Lane. স্কিমিং এর কাজটা দেখতে পেরেছেন, আমরা কিন্তু ডিরেক্টলি চোখটা ওখানেই পড়ছে যেখানের জন্য আমি দেখছিলাম। আই ওয়াজ লুকিং ফর আ লোকেশন হুইচ ইজ ওয়াই আমার চোখ ডিরেক্টলি পড়ছে অন আ স্মল বেকারি অন পুডিং লেন। আই ওয়াজ লুকিং ফর দ্য কিওয়ার্ড বিগিন, বিগ্যান, অ্যান্ড আমি এখানে একটা সিনোনিম পেয়েছি হুইচ ইজ স্টার্টেড। স্টার্টেড এর কারণে আমি স্মল বেকারিতে চলে এসেছি, হুইচ ইজ ওয়্যার দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন বিগ্যান। Then how long did the fire last? আমাদের কাছে ডিউরেশনটা চাচ্ছে, সময়টা চাচ্ছে।